আপনাদের পলিসিতেই যদি দেশ ভালো চলতো, ব্যবসায়ীরা ভালো চলতো, আপনাদের যদি সঠিক পলিসি হইতো, তাহলে তো ওইগুলি তো লস দিতেন না। আপনারা হইলো ফেল করছেন, আপনারা কাজ করার মতো যোগ্যতা আপনাদের নাই। এসএমই খাত নিয়ে কথা বলছেন, পৃথিবীতে বলেন এসএমই খাত ছাড়া কেমনে জাগবে মানুষ? এসএমই খাতটা হইলো বেশি মানুষগুলিকে ইনভলভ করা যায়, সাধারণ মানুষগুলিকে ইনভলভ করা যায়, যেটা সহজভাবে প্রাপ্ত হয় বা সহজভাবে মানুষ পেতে পারে, সেই খাতগুলিকে এসএমই খাতের ভিতরে নিয়ে আসেন, সেইভাবে কাজ করার সুযোগ দেন। আপনি দিবেন 20,000 কোটি টাকা লোন দিবেন, তারপরে ব্যাংক খালি করে দিবেন, অথচ 20,000 কোটি টাকা 20,000 লোককে যদি আপনি দিয়ে দেন, ওরা এই 20,000 লোক আরো বড় বড় মানে অর্গানাইজ করে, তারা একটা গ্রুপ করে এই দেশের মানে অর্থনীতির চাকা আরো সচল করতে পারে, কিন্তু দিচ্ছেন না। আনোয়ার হোসেন, যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়ে প্রত্যাশা, যেটি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলছিলেন যে দক্ষ জনসম্পদ, যেটি জনশক্তি গড়ে তোলা, সেখানে স্বাস্থ্য শিক্ষা দুদিকেই নজর দেওয়া আবশ্যক। আসলে আমরা গত এক দশকে বা বেশ কিছুদিন বা বাংলাদেশের 52 বছরও যদি দেখি যে এই জায়গাটায় কি সবসময় কি অবহেলার শিকার ছিল কিনা? ধন্যবাদ। এটা অবহেলা অতীতেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। আমাদের রাজনীতির যে অবস্থা আর দেশের যে অবস্থা, আমরা বলচল আলাবিক মানুষ, যথেষ্ট কথা বলতে পারি এবং যথেষ্ট পণ্ডিত। আপনি শুধু একটা অসুখের কথা যদি বলেন রাস্তায় বা আত্মীয় স্বজনদের, আপনার যতজনের কাছে বলবেন ততজনই আপনার অ্যাডভাইস দেওয়া শুরু করবে যে এইভাবে না এইভাবে, আমার এটা হয়েছিল, তোমার এটা হয়েছিল। আমাদের দেশে সবচেয়ে সস্তা হইল অ্যাডভাইস। এই অ্যাডভাইসটা রাষ্ট্র হইতে আরম্ভ করে সমাজ, সব ক্ষেত্রে এই অ্যাডভাইস আছে। আমরা বাস্তবায়ন করি আর না করি, কিন্তু মুখে কথা খুব বলি। দেখেন, এই বাজেট নিয়ে কিন্তু সাধারণ জনগণ 80% 90% জনগণ বাজেট বুঝে না। তারা বুঝে যে আমি যেই জিনিসগুলি প্রতিদিন আমার দরকার, এভরিডে আমার যে নিডস আছে সেইটা আমি সঠিকভাবে পাই কিনা। যারা এগুলির সাথে জড়িত তারা বুঝুক যে বাজেট কি, ট্যাক্স কি, ভ্যাট কি, এইগুলি তারা বুঝুক। আমরা এই সমস্ত কিছুর দরকার নাই, বুঝি না। কিন্তু তারা সেই প্রত্যাশা কখনো পূরণ করতে পারে না। বাজেটে বলেন আর যেটাই বলেন, কিছু কোটারি শ্রেণী আছে, সেই ব্যবসায়ী নামধারীও আছে, তারা ব্যবসায়ীদের দুর্নাম করতেছে, অর্থাৎ তাদের কাজকর্মে ব্যবসায়ীদের দুর্নাম হচ্ছে। তারা কখনোই ব্যবসায়ী ছিল না, তারা হলো সিন্ডিকেট। তারা হঠাৎ করে কোনো সুযোগ সুবিধা পাইয়া এই সমস্ত কাজগুলিকে কাজে লাগায়, এই সমস্ত দুর্নীতিগুলিকে কাজে লাগায়, যার জন্য ওই দোষটা পড়ে যায় উনি ব্যবসায়ী। এই রকমভাবে আমাদের চলতেছে এবং চলবেও। আমরা যত যেইটাই ভাবি না কেন যে এই দেশ আমার, এই দেশের জনগণকে নিয়ে আমাদের ভাবা উচিত, মানুষের হাতে হাতে সব কিছু সহজভাবে পৌঁছে দেওয়া উচিত, এই যে ম্যান পাওয়ার যেটা ডেভেলপ করার জন্য আমাদের খুব ভালো ভালো মানুষ তৈরি করার জন্য কারিগরি শিক্ষার দরকার, এগুলি সব কিছুর দরকার। এইগুলি শুধু আমরা মুখেই বলি, কিন্তু কাজে করি না। আপনি দেখেন, ডাইনোসর একটা প্রাণী ছিল, 20 কোটি বছর আগে তার জন্ম হয়েছে, সে 14 কোটি বছর পর্যন্ত এই পৃথিবীর দাপিয়ে বেড়াইছে। 6 কোটি বছর আগে সে বিলুপ্ত হয়ে গেছে। তার এখন ফসিল পাওয়া যায়, বিশাল বিশাল ফসিল পাওয়া যায়। এনভায়রনমেন্টের এইরকম হয়েছে। আর আমাদের হলো কি, প্রতি বছর যেই বাজেটগুলি করি, এই বাজেটগুলি দেখা যায় যে এইগুলি বলে যেতে হবে যে ডাইনোসরের কালো আমাদের ছাড়াই যাবে। শুধু আমরা বাজেট প্রতি বছরের বাজেটের কি কতটুকু আপনারা ইমপ্লিমেন্ট করতে পারছেন, বাস্তবায়ন কতটুকু কি হয়েছে, শুধু তো সবার উপরে চাপিয়ে দেন। ওই এনবিআর যেটা বললেন, হেলাল ভাই বললেন বা মাতলুব ভাই বলার চেষ্টা করছেন, আমাদের মজিদ সাহেব স্যার ছিলেন এনবিআরের চেয়ারম্যান, তখনকার যেই পজিশন ছিল। এখন তো ব্যবসায়ীদের সর্বোচ্চ ফোরাম প্রেসিডেন্ট ছিলেন মাতলুব ভাই, সর্বোচ্চ ফোরামও তাদের সাথে কথা বলতে পারে না। যে এরকম আমরা শুনছি যে বসে থাকতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তার দেখা পাবে কি পাবে না। অথচ 81% ইকোনমি সাপোর্ট দিচ্ছে এই ব্যবসায়ীরা, বাজেটের বা এই দেশের সব কিছু সাপোর্ট দিচ্ছে 81%। তাহলে তাদের কাজ বসবে না কেন? ওই যে বলে ফর্দ একটা তৈরি করে রাখে, বাজেট ঘোষণা করার পরে সাইন একটা করে দেয়। এই পর্যন্ত, এই যাবৎকালে এর থেকে ভালো বাজেট আর হয় নাই। বুঝি আর না বুঝি সাইনটা করে দিয়ে দিলাম, তার কারণ আমাকে করতে হয়, বলতে হয়।
কিন্তু আপনি যাদের কাছ থেকে নিবেন ট্যাক্স, যাদের কাছ থেকে তাদের নিয়ে বসেন, কি সমস্যা আছে। একজন এক একটা ব্যবসায়ী দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা এক একজন এক একটা দিকপাল, এক একজন পণ্ডিত হয়, এক্সপার্ট তৈরি হয়। তাদের কাছে দেখেন, আমি একজনের উদাহরণ দিই। একটা লোক যিনি লেখাপড়ায় তেমন একটা ছিলেন না, খুব সাধারণ একজন ব্যবসায়ী থেকে আজকে চলে আসছেন, তার সেই কোম্পানিতে শত শত বড় বড় নাম করা ইকোনমিস্ট আছে, তিনি আকিজ গ্রুপ। তো এইরকম একজন সঠিক ব্যবসায়ী যদি হন, সে দেশের চেহারা পাল্টিয়ে দিতে পারে, অনেক কিছু পারে। সারা পৃথিবীতে এইরকমই হয়েছে। এসএমই খাত নিয়ে কথা বলছেন, পৃথিবীতে বলেন এসএমই খাত ছাড়া কেমনে জাগবে মানুষ। এসএমই খাতটা হলো বেশি মানুষগুলিকে ইনভলভ করা যায়, সাধারণ মানুষগুলিকে ইনভলভ করা যায়, যেটা সহজভাবে প্রাপ্ত হয় বা সহজভাবে মানুষ পেতে পারে, সেই খাতগুলিকে এসএমই খাতের ভিতরে নিয়ে আসেন, সেইভাবে কাজ করার সুযোগ দেন। আপনি দিবেন 20,000 কোটি টাকা লোন দিবেন, তারপরে ব্যাংক খালি করে দিবেন। অথচ 20,000 কোটি টাকা 20,000 লোককে যদি আপনি দিয়ে দেন, ওরা এই 20,000 লোক আরো বড় বড় মানে অর্গানাইজ করে, তারা একটা গ্রুপ করে এই দেশের মানে অর্থনীতির চাকা আরো সচল করতে পারে, কিন্তু দিচ্ছেন না। আপনি যান, যারা গেছে যে মিডল ইস্টে, বিশেষ করে সৌদি আরবে হজ করার জন্য, উমরা করার জন্য, তারা দেখতেছেন রাস্তার ভিতরে কি প্রচণ্ড রোদ্রের ভিতরে বাংলাদেশের সাধারণ মানুষ, শ্রমিকরা দাঁড়িয়ে আছে, তারা ঝাড়ু দিচ্ছে, কত কষ্ট করতেছে। তাদেরকে যদি ট্রেনিং দেন, অন্য অন্য দেশের লোকেরা, ওই ইজিপশিয়ানরা আছে, পাকিস্তানিরা আছে, ইরানিরা আসে, বিভিন্ন জায়গার লোকরা, তারা খুব ভালো চাকরি করেন, ভালো বেতন পান। কিন্তু আপনি এগুলি তো করতেছেন না। তারপরে কি করতেছেন, এই দেশের কিছু কোটারি শ্রেণী আছে মানব পাচার করার, ওই মালয়েশিয়া থেকে 2 দিন পর পর আসে, অবজেকশন আসে যে তোমরা এরকম এরকম আমরা উল্টা পুল্টা দিচ্ছ। ওই যে আরব আমিরাত থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে, যে সমস্ত জায়গাতে আমাদের যায়, দেখেন মেডিটেরিয়ান সি এর ভিতরে নৌকা ডুবি দিয়ে মারা যাচ্ছে। এই যে মানুষের যাবার, দেশ ছেড়ে যাবার যে একটা প্রচণ্ড রকম তাদের টেন্ডেন্সি, তাদের সেই যে তারা ওইখানে যে আর্ন করতে চায়, বাঁচতে চায়, এইগুলি আপনি দেশে তৈরি করেন না কেন? আপনার বারে বারে আমি আর একটা কথা বলছি যে কোরিয়ার মানুষ আর বাংলাদেশের মানুষ দেশ স্বাধীনের পরে মিডল ইস্টে একসাথে চাকরি করতো, একই রকমের। সেই কোরিয়াতে আপনি দেখেন $1,500 থেকে $2,000 নিচে কোনো বেতন, সাধারণ স্যালারিও সেইখানে নাই। ওরা এত উঠে গেছে, কেমনে উঠছে? শুধুমাত্র এই যে চমৎকার অর্গানাইজেশনের জন্য, একজনের সাথে আরেকজনের সেতু বন্ধনের জন্য। এখন আপনি যত রকম যা কিছু বলেন, আগে আপনাকে সুন্দর প্ল্যান ওয়াইজে সেইটা বাস্তবায়ন করতে হবে। আপনি দেখেন বিমানের লস, ট্রেনে লস, ট্রেনে টিকিট পাওয়া যায় না, দাঁড়ানো যায় না, বিমানে সিট নাই, তারপরে দেখা যায় যখন যায় অর্ধেক তার খালি। তো এইগুলিতে আপনারা জানেন, সব বুঝেন, বুঝার পর আপনারা কেন ধরেন না কেন এইগুলিকে? যখন একটা ইন্ডাস্ট্রি পাবলিক সেক্টরে দেওয়া হয়, একজন কিনে নিয়ে যায়, তখন দেখা যায় আগে লস হয়েছে, পরে যে একজন প্রাইভেট সেক্টরে চলে গেলেই সেখানে লাভের মুখ দেখে, সব কিছু সিস্টেম মতো চলে। কেন এরকম হয়? তা আপনারা ওইগুলি করেন না কেন? আপনারা যদি পারতেনই, তাহলে আপনারা তো এই যে প্রাইভেট সেক্টরে আসার দরকার ছিল না। আপনাদের পলিসিতেই যদি দেশ ভালো চলতো, ব্যবসায়ীরা ভালো চলতো, আপনাদের যদি সঠিক পলিসি হইতো, তাহলে তো ওইগুলি তো লস দিতেন না। আপনারা হইলো ফেল করছেন, আপনারা কাজ করার মতো যোগ্যতা আপনাদের নাই, যার জন্য আপনারা এইগুলিকে চাপাই দিতে পারেন। আমি আপনার কাছে আবার আসবো। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আত্মকর্মসংস্থান সৃষ্টির কথা, প্রত্যাশার কথা বলেছেন মাতলুব ভাই। আপনার কি মনে হয় যে আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেখানে উদ্যোক্তা হওয়ার জন্য আসলে সেই অনুকূল পরিবেশ আছে কি? ধন্যবাদ। আমাদের ডক্টর আব্দুল মজিদ সাহেব যেটা বললেন যে মানুষ বুঝে তো ক্লিয়ারভাবে বুঝে না, কেমন করে বুঝে? উনি মহেশে আর ইসের কথা বললেন, গফুরের কথা বললেন। একটা কবিতা আছে রবি ঠাকুরের, পুরস্কার কবিতার ছোট্ট একটু লাইনে আছে, মটর কাকরে চিবায়ে হা করে। অর্থাৎ ওই যে বুটা মটর আছে না, ওই বুটটা খাইতে খুব মজা লাগে। তো বুটের সাইজে যদি ওইটার ভিতরে কাকর আর পাথরের ছোট কুচি ওটা মিলাই যদি দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে? জনগণের অবস্থা হয়েছে এরকম, মটর হিসাবে খায়, কিন্তু চাবানোর পরে দাঁত দুধ ভাঙে যাইয়া মানে অসুস্থ হয়ে যায়, সেখানে সে ইনজুর্ড হয়ে যাচ্ছে।
এই অবস্থা হয়ে গেছে আমাদের বর্তমান অবস্থার যারা বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবীরা দেশকে চালায়, সবাইকে আমি বলছি না, দেশকে চালানোর বুদ্ধিজীবীরা, সেই বুদ্ধিজীবীরা জনগণের ভাষা, জনগণের কথা বুঝতে চায় না। তারা মনে করে যে আমি যেটা দিলাম, আমি যেটা তৈরি করলাম, যেই ফর্মুলা, যেই রকম ফাইল তৈরি করলাম, কারণ ফাইলটা যত বড় হবে তার পাণ্ডিত্য তত জাহির হবে। অল্প কথায় ওই যে মুসলমানদের ভিতরে আছে আলহামদুর সূরা, আলহামদুর সূরার বাংলা তর্জমা যদি পড়া যায় ওটার ভিতরে সবটুকুই আছে, যার জন্য হলো প্রতি রেখাতে রেখাতে ওই সূরাটা পড়ানো হয়। আমরা যারা বাংলা বুঝি কিছু, তারা হয়তো বলতে পারি, কিন্তু যারা একেবারে বুঝি না, আলহামদুর ওই মটর কাকরের মতোই আমরা পড়ে যাই। কিন্তু ওটার ভিতরে যে কত কিছু আছে, এই রকম হলো যে আমাদের সাধারণ মানুষ হইতে আরম্ভ করে ব্যবসায়ী যারা এই দেশের ইকোনমি চালায়, সবাই মিলে ঝিলে যেভাবে চলে, এটা একটা সুন্দর সুস্থ ব্যবস্থা করতে হবে, বুঝার মতো ব্যবস্থা করতে হবে। আপনি যতই পেঁয়াজ দিয়ে নিয়ে যান লক্ষ কোটি টাকা এই দেশ থেকে, ব্যাংক থেকে নিয়ে যান, আর আপনি যেইখান থেকে বলার দরকার সেই জায়গা থেকে বলাই দিবেন, আমাদের মুখ বন্ধ করে দিবেন। তারপরে আপনার বিরুদ্ধে যিনি দাঁড়াই গেল, তিনিও আপনার পক্ষে একসময় বিরুদ্ধে আসলো, পক্ষে দাঁড়াই গেল যে না, উনি সঠিক কাজটি করছে। আমাদের সবচেয়ে বড়ই হলো দুদক, যেইখানের উপরে আমরা খুব ভরসা করে থাকি, যা দেশটা সোনার দেশ করে ফেলবে। তারপরে কিছুদিন পরে একটা সার্টিফিকেট দিয়ে দিবে ধবধবা সাদা, যিনি একেবারেই একটা সৎ ভালো লোক, তার কোনো রকম কোনো পিছনে কোনো দূষিত কিছু ছিল না। আমরা জনগণ বারে বারে এগুলি দেখি, আর ওই যে মটর কাকর মিলাইয়ে চিবাই চিবাই আমরা খাইতেছি। এই হলো আমাদের অবস্থা। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।